বছরের মেয়েকে আমার গায়ে জড়িয়ে দিচ্ছে তুমি বাবা। জাঙ্কুর কথা শুনে কয়েক দরজা দিয়ে তাকালেন। কাঁদতে বল বাবা, সবাই কি ভাববে? জাঙ্কুর কথার আওয়াজ বাড়লো, বই কমলো না, একটু জোরে বলল, দেখো বাবা, মোটেও তোমার বড় ছেলের দোষটা আমার উপর চাপাবে না। আমি কিভাবে এই বাচ্চা মেয়ে সামলাবো? আরে দরজাটা একটু চাপিয়ে দিলেন, ছেলের হাত ধরে বিছানায় বসিয়ে বললেন, এমন করে না বাবা, শোন একটু। জাঙ্কুক বাবার দিকে তাকাচ্ছে না, সামনের দিকে তাকিয়ে আছে। বিরক্তিতে বুক ফুসকে আছে তার। ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, বলো। আরেম ছেলের মাথা হাত বুলিয়ে বললেন, তুই তো আমার বাধ্যগত ছেলে, বল ইয়নো কি আর এমন? জাঙ্কুক যেন কেটে উঠল, ছটকা মেরে বাবার হাত ছড়িয়ে বলল, আমি কখনোই তোমার প্রিয় ছিলাম না, ছিল তোমার বড় ছেলে। এমন কথা বলে না বাবা, তুই বোঝার চেষ্টা কর, আমাদের একটা সম্মান আছে তো। হ্যাঁ, ও এখন একটা কাণ্ড করে পালিয়েছে বলে সম্মান না থাকলে আমাকে পেলে এমন কেন করছিস? তুই তো সবটাই বুঝিস। তাছাড়া ইয়নো এই বিয়েতে মত ছিল না, তাহলে কেন বিয়ে দিতে গিয়েছিলে শুনি? যেন আমার ঘরে চাপাতে পারো। আগে চোখে জাঙ্কুক কি বলছে সে নিজেও জানে না, তবে ছেলের চোখে আগের চেয়ে জেদটাই বেশি দেখতে পাচ্ছে মারেন। কিন্তু জাঙ্কুককে তো রাজি করাতেই হবে। উনি শান্ত গলায় বললেন, তোর মায়ের মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করিনি, তোর কষ্ট হবে বলে কখনোই তোর প্রাণটাকে কষ্টে রাখিনি, আদর রেখেছি। তবুও তোর মনে হয় যে ইয়নোকে আমি তোর থেকে বেশি ভালোবাসি। জাঙ্কুক এবার একটু দমে গেল, চুপ হয়ে ব্রু কুঁচকে জানলা দিয়ে তাকিয়ে রইল। সে অজান্তে উল্টাপাল্টা অনেক কিছু বলে দিয়েছে, যা তার উচিত হয়নি। আরে মামলা বলতে লাগলেন, জাঙ্কুক ছোটবেলা থেকে একটু রাগি আর ইয়নো একটু গম্ভীর। ইয়নো ভালোবাসে স্বাধীন, পার্টি, ক্লাব এগুলো নিয়ে থাকতে। আর তুই পড়াশোনা, বাবার বিজনেস, হালকা সাহায্য করতে ভালোবাসিস। ওদের বয়সের পার্থক্য কত? 3 বছর। ইয়নো 25 বছর, আর তোর 22। সব কিছুতে তোদের মধ্যে ভীষণ পার্থক্য। তারপর বাড়িতে শান্ত হলো, আবার বসে পড়লো বিছানায়। বাবার দিকে তাকিয়ে আস্তে করে বলল, ও যে রাজি না, এটা কি তুমি আগে থেকেই জানতে বাবা? আরেম মাথা নিচু করে ফেললেন। জাঙ্কুক কৌতূহল নিয়ে থাকাতেই আরেম মাথা নাড়লেন। জাঙ্কুক অন্যদিকে তাকিয়ে বললেন, তবু তুমি এত বড় রিস্ক নিলে? তুই তো জানিস ইয়নো কেমন। ও কখনোই একটা গ্রামের মেয়েকে বিয়ে করতে ইচ্ছুক না, তার উপর বয়স কম। জাঙ্কুক থাকছিল আসলো, তারপর বলল, আমাদের উচিত হয়নি এখানে বিয়ে ঠিক করা বাবা। আরেম ছেলেকে বোঝানোর চেষ্টা করে বলতে লাগলেন, ঠিক করার তো একটা কারণ আছে, তোকে বলা হয়নি কারণটা অবশ্য। জাঙ্কুক বাবাকে থামিয়ে দিয়ে বলল, আমি জানতেও চাই না। আরেম ছেলে কানে হাত রেখে বললেন, তোর ভাই তো মেয়েটাকে না দেখে দাইয়া ভূত বলে কি অপমান করলো, আর সেই সময় রাজি হয়ে হচ্ছে পালাবে। এটা তো আমার চিন্তা ভাবনার বাইরে ছিল। জাঙ্কুক নিচের দিকে তাকিয়ে বলল, মেয়েটা আমিও দেখিনি বাবা, তুমি আর তোমার মেয়ে যে পছন্দ করেছিলে। তুই তো বলেছিলি যে তুই কাজে ব্যস্ত আর পড়াশোনা রয়েছে। তোর ভাই বলেছিল আমাদের পছন্দ ওর পছন্দ। আমি কোথায় যাবো এখন? কোন বিপদে ফেললি তোরা আমায়? জাঙ্কুক চুপচাপ বসে রইল। আরে মনে মনে ভাবতে লাগলো, এবার মেয়েটা জীবনটুকু নষ্ট করতে দিব আমি? মা বলে মেয়েটা, আহারে ওকে বাঁচাতেই তো আমার ঘরে তুলতে চাইলাম, আর এখন ওকে আরো কলঙ্কিত করে দিচ্ছি। কথাটা ভেবে জাঙ্কুকের দিকে তাকালেন আরেম, তারপর বললেন, তোর যদি আমাদের সম্মানের কোনো মায়া না থাকে তবে আমি কি করবো? আর তুই হতে চাস এই মেয়েটার জীবনটা নষ্ট হোক? জাঙ্কুকের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল, একটু রাগ হলো বাবার উপর। তার বাবা তাকে এমন ভাবে আরেম ছেলে রাগ বুঝতে পেরে একটু রাগাতে বললেন, তুইও তার মানে ইয়নোর মতো মেয়েদের সম্মান ইজ্জত দিতি না? আমারই বোঝা ভুল রে, রক্ত তো 2 ভাই বলে কথা। জাঙ্কুক লেগে দাঁড়িয়ে গেল, কিছু না ভেবে বলল, আমি রাজি বিয়েতে। আরেম খুশি হয়ে বললেন, সত্যি তুই রাজি? জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে চোখ বন্ধ করে বলে উঠল, হ্যাঁ আমি রাজি। তাহলে মেয়ের ছবি দেখাই, দেখে না একবার, যদিও প্রয়োজন নেই তবুও। জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, না, তার কোনো প্রয়োজন নেই, না দেখে রাজি আমি। তোর মতো অপায়া মাইয়া আমি একটাও দেখি নেই। তাড়াতাড়ি মেয়েদের বিদায় করো।
নিজের মারেও খাইছে আর বাবারেও। এখন বিয়ের আসর থেকে বল পালালো। আর প্রতিবেশীদের মুখে এমন কথাই লুকিয়ে রাখা চোখের পানিগুলো ধীরে ধীরে বৃষ্টির মতো নামতে শুরু করলো তের কালবে। তা দেখে তের সৎমা রোজ বেগম রেগে বললেন, কোনক্ষণে যে আমি এই ঝামেলাটারে কাটিয়ে নিয়েছিলাম আল্লাহ জানে। এখন এই ভরা বিয়ে বাড়ি অপমানিত হইতে হচ্ছে। তে কিছু না বলে চুপচাপ চোখের পানি ফেলছে। তা দেখে রোজ বেগম আবারও বলে উঠছেন, আমি তো জানতামই এমন অপমান্যারে কেই বা বিয়ে করবো বলো। শুধু এই রূপটা থাকলে তো হইব না, লক্ষ্মী অলক্ষ্মী বললেও তো একটা ব্যাপার আছে। তে এবারে চুপ। প্রতিবেশী আবারও বলে উঠলো, তাছাড়া শুনলাম ইউনো তো তোর থেকে 11 বছরে বড়। কেমনে কি? রোজ বেগম হালকা রেগে বললেন, ওরা পছন্দ করলে আমি কি করবো? আর ওই ঝামেলা দূর হইলে তো আমারই ভালা। যাজ্ঞা। যে মানে এতক্ষণ চুপ ছিলেন এবার মুখ খুললেন, তোমার তো আগে থেকেই তেরে বুড়া বেটার লগে বিয়ে দেওয়ার শখ ছিল। তাও তো ইউনো মাত্র 11 বছর। তুমি তো 17-18 বছরের বড় বেটাও খুঁজছিলা। রোজ বেগম তে মামিকে রাগ দেখিয়ে বললেন, এটার মধ্যে তোমার কি মনে? তোর বাবা মরে যাওয়ার আগে তোর দায়িত্ব আমার হাতে দিয়েছিল। এর লাগে আমার যা ইচ্ছে করবো। তাই বলে বেড়াও বাদ দিছ না। তুই যেহেতু দরদ তাহলে তোর দায়িত্ব নিলে না কেন? দিছ না যেহেতু তাইলে চুপ থাকো। এ বাচ্চার মামি চুপ হয়ে গেলেন। কি বা বলবেন উনি? ওনার তো নিজের সংসারে টানা পড়ানোর, নয়তো থেকে রাখলে তার ক্ষতি হতো না। এদিকে রোজ বেগম বিয়ে করে কপাল চাপড়ে বলতে লাগলেন, ভাবছিলাম এরা এদেরকে পছন্দ করেছে। এর পাশাপাশি আমার মাইয়ারেও জাঙ্কুকের ঘাড়ে বসাই দিতে পারবো। কিন্তু এর মধ্যে আমি তো পালাইব, সেটা কে জানতো? আবার এক প্রতিবেশীর কথায় ধ্যান ভাঙল রোজের। এখন এই মাইয়ার লাগে তোমার বেজ্জতি হইব দেখো। রোজ বেগম নিজের বেজ্জতির কথা চিন্তা করে রয়ে গেলেন। থেকে উদ্দেশ্য করে বললেন, অলক্ষী কোথাকার এখান থেকে খোল এই সাড়ে চলে গহনা। তেরা কাঁদতে কাঁদতে বলল, মা মা দয়া করে আমাকে নামটা দিলেন না, সহ্য হয় না। রোজ বেগম রেগে তে দিয়ে এগিয়ে যেতে যেতে বললেন, কি করলি তুই? আমার শিখাইবি? অলক্ষীরে অলক্ষী কম না তো কি কমু? না বলবেন না। পিছন থেকে মশাল কণ্ঠস্বর সেখানেই থেমে গেলেন রোজ বেগম। নিজেকে কিছুটা সামলে নিলেন। পেছনে ফিরে আলেম সাহেবকে দেখে বললেন, ভাই সাহেব আপনি? মিস্টার আলেম ঘরে ঢুকে উঠতে বললেন, হ্যাঁ আমি। আমার ছেলে পালিয়েছে বলে তো গ্রামের লোকরা মিলে ভালোই অপমান করলেন। আমার মাকেও কম কথা শোনাচ্ছেন না। রোজ বেগম মুখটা ঘুরিয়ে নিলেন, শক্ত গলায় বললেন, 2 দিনের পরিচয় আপনার তেমা হয়ে গেল। তাইলে মানে এমন অপমান করলেন কেমনে? যেহেতু পালাইছে। মিস্টার আলেম রোজ বেগমের দিকে এগিয়ে এলেন, শান্ত গলায় বললেন, আমার তো কিছুক্ষণ পর বিয়ে হবেন, তাই আর কিছু বললাম না। রোজ বেগম যেন বেশ অবাক হলেন। বিস্ময় নিয়ে তাকালেন মিস্টার আলেমের দিকে। তারপর বললেন, মানে? মিস্টার আলেম হালকা হাসলেন। একবার তের দিকে তাকিয়ে আবার রোজ বেগমের দিকে দৃষ্টি দিলেন। তারপর বললেন, তে হবে জীবন পরিবারের ছোট ছেলে, জীবন জাঙ্কুকের বউ। কথা শুনে একটু বড় হয়ে গেল রোজ বেগমের। নিজের মেয়ে ছাড়বে তেকে দেখতে পেয়ে লেগে গেলেন উনি। তবুও কিছু বলার সাধ্য হলো না, শুধু কড়া চোখে তাকালো তের দিকে। এদিকে নিজের অবস্থানের নামটি শুনে হালকা থেকে উঠেতে আলেম সাহেব রোজ বেগমকে উদ্দেশ্য করে আবারও বললেন, গিয়ে দেখুন জাঙ্কুক বাইরে বসে আছে, আপনারা যান, আমি মায়ের সাথে একটু কথা বলে আসি। রোজ বেগম রাগে চোখে তের দিকে তাকলেন। তের মাথা নিচু করে আছে। সবাই চলে গেল। রোজ বেগমকে যেতে না দেখে আলেম সাহেব বলে উঠলেন, প্লিজ যান, যাইতাছি। রাতে ভাত থেকে বলে স্থান ত্যাগ করলেন রোজ বেগম। মিস্টার আলেম তের পাশে গিয়ে বসে পড়লেন, মাথায় হাত রেখে বললেন, তোকে অত্যাচারের হাত থেকে বাঁচাতে নিজের কাছে নিয়ে যাচ্ছি মা। ওখানে তুই ভালো থাকবি। তে কিছু বলল না, চুপটি করে রইল। এই মুহূর্তে নিজের বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। বাবা তাকে কি আর এত তাড়াতাড়ি বিয়ে করতে দিতেন? মিস্টার আলেম তোর মনের অবস্থা বুঝতে পেরে বললেন,
মোটেও ভয় পাস না মা, আমি তো তোর বাবার মতো, তোর স্বপ্ন তোকে বেঁচে দিতে দ্বিধা করবে না। তার বরং আমি তোকে আমার সাথে নিয়ে যাই। মুখ খুলতে আস্তে করে বলল, সৎ মা হোক অত্যাচার করুক, মা তো আমাকে খাবার দিয়েছেন, পড়িয়েছেন, এতটুকুই অনেক। তাই আমাকে কিছু বলবেন না। বিচার মুসকে আসলেন। তো এমন একজন মানুষের প্রতি মায়া দেখে মনে মনে বললেন, জিনিসের পাইছে জাঙ্কুক, আর না হয় কাল তুই ঠিকই বুঝবি। তোর জন্য কাঠি সোনা নিয়ে যাচ্ছি আমি। কাঠি সোনা এদিকে এখন ভেবে চলেছে কি হবে তার পরবর্তী জীবনে। জাঙ্কুককে আজও আপন করে নেবে তাকে, নাকি স্বপ্নের মতোই আলোককে বলে অত্যাচার করবে। আর কি হবে তার স্বপ্নে, সত্যি হবে কি সেটা, নাকি জাঙ্কুকেরও ইয়নোর মতো পালাবে। ইয়নো তো বিয়ের সময় জাঙ্কুককে বিয়ের পর এতটুকু ভেবে চোখ থেকে দুপুরে জল গড়িয়ে পড়ল। কাক পড়ল বাইরে থেকে, যেতে হবে থাকবে আমার তো কিছুক্ষণ, বাধা পড়ে যাবে তার বউয়ের সাথে পবিত্র বন্ধনে। যার থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। খুব ফুল দিয়ে সাজানো খাটে বসে বসে আছে কি বর্ণের ভারী বেনারসি শাড়ি আর সুসজ্জিত অলঙ্কার, মাথায় ঘুরঘাট খাচ্ছে হাজারো চিন্তা। একদিকে তাকিয়ে আছে তার সামনে গেলে টানানো ছবিটার দিকে। খুব সুন্দর করে নীল পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে জাঙ্কুক, মুখে লেগে আছে এক চলতে হাসি, গালে তো কতটা সুন্দর উদ্দীপিত সেই হাসি। কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে দেখে বিড়বিড় করে বলল, ছবিটা দেখে ওনাকে ভালোবাসছে মনে হচ্ছে, দেখতে অনায়কদের মতো লাগে। ভেবে মুখ করে হাসলো তো, তারপর আবারও ভাবতে লাগলো, কিন্তু আসলে তার মন। কে ভাবনার মাঝে কতগুলো শব্দ হলো, কে পড়ে খাটের মাঝে কাপড় তুলোতে কারো আসে শব্দ হচ্ছে। ওনার পাশ দিয়ে দেখতে পেল ছবি সে মানুষকে তার দিকে এগিয়ে আসছে। এর ভয় নিজেকে একটু গুটিয়ে নিল। এদের রুমে ঢুকতে বদলে একখানে বসে থাকতে দেখে চিহ্ন হাসলো জাঙ্কুক, মনে মনে ভাবতে লাগলো, সবশেষে চিনা একটা বাচ্চা মেয়ে। এতটুকু ভেবে সে আটকে উঠল, মনের অজান্তে অনেকটা এগিয়ে এসে চোখ দিয়ে বিছানায় বসতে বসতে একবার ভাবলো, মেয়েটার তো কোনো দোষ নেই, তাহলে ও কেন কষ্ট পাবে। বিছানা হালকা শব্দ হওয়াতে ধ্যান ভাঙলো জাঙ্কুকের। পাশে তাকিয়ে দেখলো যে ক্রমশ নিজেকে গুটিয়ে নিচ্ছে। ঘুমটা আলো মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না, আলতা আলো শুভ্র মনের পাগুলো অনেক কষ্টে বেনারসি নিচে চাপিয়ে দিচ্ছে। একটু বিরক্ত হয়ে জাঙ্কুক বিড়বিড় করে বলল, গ্রামের মেয়ে, তাও আজকালকার এমন ভাব করছে যেন ও কিছুই বোঝে না। তুই ভয়ে বারবার ঠোঁট কিনছে, এমন পরিস্থিতির কথা সে কখনোই শুনেনি। স্বপ্ন তো কখনোই তার কাছে কিছুই বলেনি। গালিগালা আর বকাঝকা ছাড়া, তবুও তো নিজেকে মানিয়ে নিচ্ছে। হঠাৎ পিছনে পড়ে যেতে নিয়ে জাঙ্কুকের হাত টেনে ধরল, অন্তর চিৎকার করে বলল, আরে কি করছো, পড়ে যাবে তো। যে ঘুমটা তার মাথা থেকে পড়ে গেল, বেরিয়ে এলো পাখিদের লিপ্ত থাকা সম্পূর্ণ নির্মল মুখোশ। যা হচ্ছে ভয় আভাস নেই, ভারী সাজ, শুধুমাত্র মায়ের চোখ আর গোলাপ রঙের অস্থিরা। ছোট্ট নাক ফুল পড়া সরু মাছটাকেও বাদ দিল না জাঙ্কুক। বেশ ফুটিয়ে দেখছে সে চোখ ফেরা যেন ফটো থেকে বের হয়ে আসবে। পৃথিবীতে অনেক মেয়ে দেখেছে, কিন্তু আমার ভয়ঙ্কর সুন্দরী মেয়ে সে আর একটাও দেখেনি। দেখতে কেন যেন আদর আদর পেয়ে যাচ্ছে। পরক্ষণে নিজের বউর একটা নাম ঠিক করে ফেললো সে। চোখ বড় বড় করে তাকিয়ে ঠোঁট নাড়িয়ে হাসতে করে বলল, আদরিনী। হেবে মারাত্মক বৃষ্টির সম্মুখীন হলো জাঙ্কুক। পরক্ষণ থেকে তেল দিকে তাকিয়ে জাঙ্কুক বিড়বিড় করে বলল, এই মেয়ে আমার জন্য, শুধু আমার। হাতে শরীরটা কেমন ঝাঁকুনি দিয়ে উঠলো তার। এদিকে নিজের হাতটা শরীর আবার আগের মতো হয়ে গেল তোর। ঘুমটা আড়ালে নিজেকে লুকিয়ে নিল। উঠে দাঁড়ালো জাঙ্কুক। এখানে আর বসে থাকা যাচ্ছে না, কেমন অস্থির লাগছে তার। বুকের মধ্যে কেমন তোলপাড় শুরু হয়ে গেছে। দাঁড়িয়ে ভাবলো, বাবা কি আনলো আমার জন্য, এ তো পুরোই পড়ি, দেখলে আদর পাই। মনে হয় টমেটো মতো গালগুলোকে টুক করে চমো দেয়, যাকে বলে আদরিনী। তারপর কি ভেবে বসে পড়লাম, তের দিকে তাকিয়ে ভাবলাম, মেয়েটা তো ভয় পাচ্ছে, ওর ভয়টা ফেলে দেওয়া উচিত নয় কি। তাছাড়া আমার তো মন ভরছে না তাকে দেখে। ভাবতে ভাবতে এগিয়ে গেল তের দিকে, হাতে গিয়ে দিল
জাঙ্কুক উদ্দেশ্যে কেউ ঘুমোতে পড়লে আরেকবার দেখবে সে। বারবার দেখতে ইচ্ছে করছে থাক, একবার দেখে মোটো মন ভরেনি। এদিকে জাঙ্কুক হাত বাড়ানো দেখে আর নিজেকে সামলানো গেল না, ভয় চোখে পোকাতে লাগলোতে থমকে এলো জাঙ্কুক। কানের ঝঙ্কার শুনে কেমন যেন ভয় ভয় করে উঠল। দ্রুত যে ঘন্ট সরাতে দেখতে পেল তার চোখ বন্ধ করে হাঁপিয়ে ফিরে চলেছে। নাকটা লাল টকটকে হয়ে গেছে, লেপটে ধরা কাজলটা আরো গেছে, ঠোঁটটাও লাল হয়ে গেছে। জাঙ্কুক ঠোঁট কিনল, ঠোঁটটা চেপে উঠল তার কাঁপা কাঁপা হাতে, টেবিলে স্পর্শ করে হালকা টুকলিয়ে বলল, কি হয়েছে আদরিনী, তুমি কাঁদছ কেন? নিজে কালে পুরুষের স্পর্শ পেয়ে চেপে উঠেছে। জীবনে প্রথম বাবা ছাড়া অন্য কোনো পুরুষ কালে স্পর্শ করলো তার সাথে তার মায়ের ডাক। একমাত্র বন্ধ করে কেঁদে চলেছে। জাঙ্কুকের বুকে যেন উঠে পাথর হয়ে যাচ্ছে। কেন কাঁদবে তারা দুদিনই? মোটো এই কান্না সহ্য হচ্ছে না তার। এই কান্নাতেও যে একটা মায়া লুকানো আছে। মা জানি হাসলে আমার কি হবে ভেবে জাঙ্কুক আমার দিকে থামানোর জন্য বলল, প্লিজ কেঁদো না, আচ্ছা অন্তত কাঁদার কারণটা তো বলো। যে একবার নিশ্চয় চোখে টকটক করে পানি পড়ছে। জাঙ্কুক এবার কিছু না ভেবে বুকে আঁকড়ে ধরল চেয়েছে। কান্না যে সহ্য হচ্ছে না তার, সব ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। কান্না থামাতে সে আবার বলল, প্লিজ কেঁদো না আদরিনী, কি চাই তোমার বলো, সব এনে দেবো আমি। এবার কান্না থামালো, অনুভব করলো কোনো নরম কিছুর সাথে আটকে যাচ্ছে সে। চোখ খুলে নিজেকে তারপর বুক দেখে ছিটকে সরে গেল সে। হয়তো গলায় বলল, আপনি শুনুন। জাঙ্কুক থেকে সামলানোর জন্য এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে বলো আমায়। কেউ কথা শুনে সরে গেল জাঙ্কুক। তেমন যেন পড়ে উঠল ভিতরটা। জাঙ্কুককে কষ্ট লাগছে, তারই প্রথম তার আদরিনী তাকে দূরে যেতে বলছে। তার মায়ের জাঙ্কুককে বুঝে বেশ কিছুক্ষণ হলো। জাঙ্কুক আর কিছু না ভেবে সরে এলো, বারান্দায় দাঁড়িয়ে পড়ল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে সব দেখতে লাগলো। আর মনে মনে ভাবলো, কার মায়ের জ্বরে চিনে গেছে, ওর থেকে সরে যাওয়া যা অসম্ভব আমার পক্ষে, কিন্তু অত দূরে দূরে থাকতেছে আমার থেকে। জাঙ্কুকের ভাবনা মাঝে হঠাৎ বারান্দা থাকা খাঁচে খাঁচে পোকা পাখিটা বেঁচে উঠল। জাঙ্কুকের আসার খবর পেয়ে গেছে সে। মুশকি আসলো জাঙ্কুক, এগিয়ে গেল পাখিটার দিকে, আস্তে করে ডাকলো, সুখ। কোথা পাখিটাও সাথে সাথে কাল মিলিয়ে বলল, কুকি কুকি। হাসির পরিমাণ বাড়লো জাঙ্কুকের। পাখিটার কাছে কাছে তোলাতে লাগলো আর এক দিকে তাকিয়ে রইল জানালার বাইরে। এদিকে বারান্দা থেকে পাখির মতো আওয়াজ শুনে আস্তে আস্তে মাথা তুলল। সংকট হচ্ছে তার, নানান ভাবনা হচ্ছে যেন। আচ্ছা, পাখিটা কি কথা বলতে পারে নাকি? কাকে ডাকলো ওভাবে? থামলে কিছুক্ষণ বসে রয়েছে। বারান্দা থেকে বারবার পাখির শব্দ এসেছে। আমি যদি আগে রাখতে না পেরে বিছানা থেকে নেমে পড়ল। ঘুমটা ততক্ষণ কোলে পড়ে আছে। এগিয়ে গেল বারান্দার দিকে। বারান্দায় প্রবেশ করতে দেখতে পেলাম জাঙ্কুক নামের লোকটা কাঁচটা ধরে জানালার দিকে তাকিয়ে আছে আর পাখিটা ডাকছে, কুকি কুকি। তার মুখে হাসি ফুটে উঠল। পাখিটাকে ধরা অনন্য কৌতূহল জেগে উঠল মনে। মুহূর্তে নিজের বিলীন ভয়ে স্বামীর কথা বলে এগিয়ে গিয়ে পাখিটা ধরে নাড়াতে লাগলো আর বলতে লাগলো, তুমি কি সুন্দর কথা বলো, তোমার নাম কি গো? কিন্তু পাখিটা শুধু একটা কথাই বলছে, কুকি কুকি কুকি। কেউ ঠোঁট উল্টে গেল, চোখ এড়ায় না জাঙ্কুক। এভাবে খাঁচা ধরাতে ভীষণ অবাক হয়েছিল সে। মুহূর্তে নিজেকে সামলে কেউ কাণ্ড দিতে ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু সে এই রূপটা দেখে চোখটি সরিয়ে নিল। নিজেকে সামলানো বড্ড দায়। সে আবার বলল, কুকি ছি, তোর নাম বল না, নাম কি তোর? কুকি কুকি কুকি। ধুর। কুকিকে কণ্ঠ নিতে আঙ্গুল থেকে কি যেন ভাবলো, তারপর বলল, ও তোমার নাম কুকি বলছি। অমনি জাঙ্কুক হেসে ফেললাম, না রে পাগলি, ও আমায় কুকি বলে, ওর নাম সুখ। সাথে সাথে পাখিটা বলে উঠল, সুখ সুখ। পাখিটার দিকে আমার করে তাকিয়ে রইল। তারপর আবার সেই লোকটার দিকে তাকিয়ে গলা শুকিয়ে এলো। সেটি এই বিষয়টা বলে গিয়েছিল। এখন যদি ওই লোকটা কাজ মারে ভেবে উঠতে ভদ্রকণ্ঠে বলল,
আমি আর আসবো না। না, তবু মারবেন না বলে চলে যেতে নিল। বেশ অবাক হলো জাঙ্কু। শ্বাস করে তের হাত ধরে বলল, কি মারবে? কেউ চোখ মুখ খুঁজতে হাত ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে আর কাঁদো কাঁদো গলায় বলছে, আপনি? কিছুটা আন্দাজ করলো জাঙ্কু। কেউ ভয় কাটাতে হাতটা ছেড়ে দিল। পাখিটাকে নাড়িয়ে বলল, দেখো তো সত্যি আমি কি মারি? সে একটু শান্ত হলো। বিস্ময় নিয়ে তাকিয়ে রইল পাখিটার দিকে। জাঙ্কু হেসে বলল, ও আমার নামও বলে, তুমি দেখেছো? আরো অনেক কিছুই বলে, যেমন ধরো খিদে পেলে কলা ভাত এসব বলে। আর আমাকে দেখলে কুকি বলে, জিমিনকে দেখলে জিম বলে, আর বাবাকে দেখলে বাবা ডাকে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ছোট বোন জিমিন আর বাবার কথা বললেও ইউনার নাম উচ্চারণ করলো না জাঙ্কু। সে চায় না এটা বলে থেকে আবার কিছু মনে করাতে। এমন শান্ত দেখতে ভালো লাগছে তার, মন ভরে দেখতে পারছে। টিভি দেখতে দেখতে জাঙ্কু বলল, কদিন পর তোমার নামও বলবে দেখো। এবার মুখ খুলতে আলতো চেঁচিয়ে বলল, আমার নাম? তার মুখে স্বাভাবিক কথা শুনে প্রশান্তি হাওয়া বয়ে গেল জাঙ্কুকের বুকের মধ্যে। এতক্ষণে বুকের ঝড় থামলো। মুচকি এসে বলল, হ্যাঁ তোমার নাম, কিন্তু ওকে শেখাতে হবে। সাথে সাথে পাল্টা প্রশ্ন, কে শিখাবে ওকে? আমাকে সব শেখাতে হয়, কিন্তু শেখাবো না। কে চোখ বড় বড় করে বলল, কেন? কারণ তুমি তো আমাকে ভয় পাও। তবে আমি কেন তোমার নাম শেখাবো? কে সব কিছু ভুলে গিয়ে উৎফুল্ল হয়ে বলল, না না, আমি ভয় পাই না। আপনি কি ভূত নাকি যে ভয় পাবো? আপনি খুব ভালো, আমার নাম তো শিখিয়ে দিন না ওকে। জাঙ্কু গাল বলে হাসলো। ভীষণ আনন্দ হচ্ছে তার আদরে তাকে আর ভয় পায় না। জাঙ্কু আবারও বলল, এভাবে তো মানবো না। এবার ঠোঁট উল্টে বলল, তাহলে? জাঙ্কু মুচকি হেসে তোর দিকে হাতে দিয়ে দিল। তারপর বলল, আজ আমার বন্ধ হবে বলো। সে একবার হাতের দিকে তাকিয়ে জাঙ্কুর দিকে তাকলো। জাঙ্কুর কেন যেন ভয় হচ্ছে, এমন আগে হয়নি। মনে মনে বলছে, ও যদি বন্ধ না হয় সব দিন যেন জাঙ্কুর পেছনে ঘুরে বন্ধ হওয়ার জন্য। আর আমার কিনা বন্ধুত্ব করতে গিয়ে বুক কাঁপছে। তার নিজের বউয়ের সাথে ভেবে মাথা চুলকায় জাঙ্কুর। তের দিকে আরেকটু এগিয়ে নিয়ে যায় হাতটা। এই হাতটা এগিয়ে দিতে গিয়েও নামিয়ে দিল। জাঙ্কু অবাক হয়ে বলল, কি হলো, বন্ধুত্ব করবে না? আমি কি খুব বাজে? তোমার সাথে তো বাজে বিয়ে করিনি আমি, তাহলে কেন বন্ধুত্ব করবে না? তুই আস্তে করে বললো, বন্ধুত্ব করবো, কিন্তু হাত ছাড়তে পারবো না। জাঙ্কুর লোকটা যেন 10 গুণ বেড়ে গেল। যে কোনো মূল্যে আবারও যে নরম হাতের ছোঁয়া চাই তার। তখন তো জোর করে ধরেছিলাম, এখন না হয় টেনে দিচ্ছে তোর হাত রাখুক। জাঙ্কুক থেকে আশ্বাস দিয়ে বলল, বন্ধুর হাতে হাত রাখলে কিছুই হয় না, কিন্তু তাহলে আমিও নাম শেখাবো না ভাই। এই না বলতে বলতে জাঙ্কুর হাতে হাত রাখলো যে মুচকি হাসলো জাঙ্কু। আলতো করে তের হাতটা থেকে ধরে হ্যান্ডশেক করলো। তের নজর তখন কাছে থাকা পাখিটার দিকে দিয়ে পাখিটা তাকে ডাকবে। তের মনটা কেমন যেন খুশিতে ভরে উঠেছে। জাঙ্কুকে হাত ছেড়ে তে লাফাতে লাফাতে বলল, এবার তো আমার নাম শেখাবেন? আস্তে আস্তে শেখাবো তো আদরিনি, তো এক্ষুনি শেখান না। জাঙ্কুক চোখের দিকে তাকিয়ে কিছু বলতে গিয়ে থেমে গেল। মুখ বন্ধ করে তাকালো তের দিকে। তার তো বউয়ের নাম জানা নেই। এবার মেয়েটাকে কিভাবে কথাটা জিজ্ঞেস করবে? তের মন দিয়ে শব্দ করে বলল, কখন শেখাবেন? জাঙ্কুক মাথা চুলকে জোরপূর্বক হাসল। তারপর তাকে উদ্দেশ্য করে বলল, কিন্তু তোমার নামটা কি? সে কিছুক্ষণ চুপ করে থাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কু একটু ভয় পেয়ে গেল। তোর কেমন লাগবে বিষয়টা এটা ভেবে? তুই কি রাগ করবে? জাঙ্কুকে ভাবনা এক বালতি পানি ঢেলে তুই আকাশের দিকে ইশারা করে বলল, আমি হলাম চাঁদের বন্ধু। অন্যরা তোমার কনফিউজ হইল না, এখানে মাইকের নাম তারা, এই জন্য বলছি চাঁদের বন্ধু। ঠিক আছে, ওকে, আমরা গল্পে ফেরা যাক। জাঙ্কু সেদিকে তাকিয়ে রইল। তারপর তের দিকে তাকিয়ে মুচকি হাসলো। দুজনে একসাথে বলে উঠলো, তে। তারপর দুজনে হাসতে লাগলো। তের মুখের হাসি যেন জাঙ্কুর বুকে ঝড় তুলে দিচ্ছে। ভালোবাসার সুন্দর পাখিরা যেন মনের মতো উড়া উড়ে দিচ্ছে।
ওঠার প্রতি ভেবে মনের অজান্তে হেসে ফেললো জাঙ্কুক। দৌড় না বসে পাখিটার সাথে নিজের মতো কথা বলে চলেছে, আর পাখিটাও কুকি কুকি বলে দেখাচ্ছে। আর জাঙ্কুক ভালো থাক আদরিনীকে দেখতে ব্যস্ত, আর ভাবছে এই মেয়েকে কিনা আমি বিয়ে করতে অস্বীকার করেছিলাম কেন, আর কিছু কাগজে উঠালো। এবার আমি কখনোই আদরিনীকে যেতে দেব না, কখনোই না। হাঁটতে হাঁটতে খেয়াল করলো যে দোলনা হেলে পরে ঘুমিয়ে গেছে। মুচকে এসে থেকে কোলে তুলে নিল জাঙ্কুক। বিছানায় শুয়ে নিজে বসে পড়লো সামনে। এর ঘুমন্ত মুখটা দেখে ওই যে লোভ লাগছে তার। আদরিনী অবুঝ মনটা কি বুঝবে না, জাঙ্কুকের যে কিছুতেই ঘুম আসছে না। মন চাইছে সারাটা দিন এভাবে দেখতে দেখতে কাটিয়ে দিই। মনে মনে বলল এই মেয়ে তো আমার ঘুম হারাম করে দেবে দেখছি, আমার পক্ষে তো ওকে ছাড়া থাকা সম্ভবই না। সকালে নরম রোদ আর মিষ্টি উজ্জ্বলতা যে চোখে মুখে পড়তে আস্তে আস্তে চোখ খুলল সে। ধারণার দিকে তাকিয়ে বুঝলো বেশ বেলা হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে নিজেকে জাঙ্কুকের বিছানায় শোয়া অবস্থায় পেল কে। আর জাঙ্কুক তার পাশে বসে বিছানাতে মাথা রেখে ঘুমিয়ে আছে। তার দিকে টেনে লাফ দিয়ে উঠে পড়ল আর আস্তে করে বলল কি আমি না কালকে রাতে বারান্দায় ছিলাম, এখানে কিভাবে এলাম, আর উনি এবার শুয়ে আছেন কেন? বলে বিছানা থেকে নেমে পড়ল। সেটা ঠিক করে জাঙ্কুক দিয়ে তাকিয়ে ভাবলো উনি এভাবে যে ঘুমাচ্ছেন ওনার হয়তো কষ্ট হচ্ছে। ভাবতে ভাবতে একটা সাহস করে একটু এগিয়ে গেল জাঙ্কুকের দিকে। দেখলো জাঙ্কুক নিজের দু হাতের উপর মুখ গুজে ঘুমের উপর। আবারও ভাবলো আমি কিভাবে পারবো ওনাকে, আর উনি যদি রেগে যান যেমনটা না করতেন। ভেবে মনটা খারাপ হয়ে গেল। পরক্ষণে আবার ভাবলো কিন্তু উনি তো মায়ের মতন করেন আমার সাথে। কালকে রাতে তো অনেকক্ষণ গল্প করেছেন, তবে কি সত্যি উনি আমার বন্ধু? তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালে হাত দিয়ে কিছুক্ষণ ভাবলো। চিন্তা করলো সে কি আদৌ জাঙ্কুককে ডাকবে নাকি ডাকবে না। সাথে সাথে গাল ভর্তি করে হাসলো। আপন মনে বলল দেখতে পেয়েও নাকি উনি তো আমার বন্ধুই। আমি যখন গতকাল কাঁদছিলাম তখন উনি বেশ উতলা হয়ে গেছিলেন, তাহলে এখন ওনার নিশ্চয় কষ্ট হচ্ছে, আমি কেন ওনার মতো উতলা হব না? এরূপ বলে জাঙ্কুকের সামনে আরেকটি হলো ডাক্তার যাবে এমন সময় দরজায় নখ পড়ল। কে উঠলো এমনিতে তো তার একটু ভয় লাগছিল। জাঙ্কুককে ডাকতে গিয়ে তার উপর আচমকা দরজায় নখ। তুই তাড়াতাড়ি করে বুকে থুতু দিয়ে বলল কে? জাঙ্কুক তখনও ঘুম। কে কাছের দিকে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। খোলা ছিল শুধু ভেজানো। তা দেখে জাঙ্কুকের বোন জিমিন বলে উঠল আরে দরজা তো খোলাই ছিল দেখছি। নিচে দিয়ে তাকিয়ে মাথা নাড়ালো। জিমিনকে সে চিনে না এমনটা নয়। প্রথমে তাকে দেখার জন্য জিমিনে গিয়েছিল বাবার সাথে, আর গতকাল রাতেও জিমিন তাকে সাজিয়ে দিয়েছিল। ভাবনার মাঝে জিমিন মুচকি এসে বলল কেমন আছে তে? ততক্ষণে জাঙ্কুকের কথাটা সম্পূর্ণ তেল মাথা মস্তিষ্ক ত্যাগ করেছে। মাথা উঁচু করে জিমিনের দিকে একবার তাকে আস্তে করে বলল জি ভালো। জিমিন হয়তো বুঝে গেল অস্বস্তি লাগার বিষয়টা। চোখ মুখে যেটা স্পষ্ট ফুটে উঠেছে তাকে স্বাভাবিক হতে সময় লাগবে। তাই জিমিনের হাত ধরে বলল চলো তোমাকে ফ্রেশ করিয়ে দেয়। ভীষণ অবাক হলো জিমিনের কথায়। জিমিন দিকে চোখ বড় বড় কথা কে বলল ফ্রেশ করিয়ে দিবে কেন? জিমিন হালকা এসে বলল কারণ তুমি তো শুকনো, তোমাকে আমি রেডি করিয়ে দিব। কুকুরটা বলল কিন্তু আমি তা তো শুকনো নই, আমি ফ্রেশ হতে পারি। বাচ্চা বাচ্চা কথায় হেসে বলল জিমিন। মাথায় হাত বুলিয়ে বলল আমি জানি তোকে, কিন্তু তুমি তো ওয়াশরুম চেনো না, আর জামা কাপড় কই সেটাও জানো না, তাই অল্প আমি সাহায্য করি। আবারও সেখানে দাঁড়িয়ে গালে হাত দিয়ে কিছুক্ষণ ভাবলো। তারপর দাঁত বের করে হেসে বলল তুমি খুব ভালো, আমি যাবো তোমার সাথে। জীবন মুচকে এসে হাত ধরে নিজের রুমের দিকে এগিয়ে গেল। জিমিনকে একদম নিজের মনের মধ্যে গেঁথে ফেলল। নিজের সব থেকে মনে মনে বলল আরেকজন বন্ধু পেয়ে গেলাম। পিট করে চোখ খুলে নিজেকে বসা অবস্থায় পেল জাঙ্কুক। কুচকে সামনে তাকিয়ে মস্ত বড় জানালাটা দেখতে পেল। সাথে সাথে পাখির কিচিমিচির শব্দ। জাঙ্কুক জোরে জোরে দু একটা শ্বাস নিয়ে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো।
ওয়াশরুমের দিকে যাবে, ঠিক তখনই মনে পড়লো, কিরে আমার বউ কই? জাঙ্কুক আশেপাশে কয়েকবার তাকালো, বিছানা তো নেই। জাঙ্কুক ভাবলো বিছানার পাশে পড়ে টলে গেল নাকি। মেয়েটা যে বাচ্চা, তাই লাফ দিয়ে বিছানায় উঠে ডাকলো, তে তে। না, কেউ তো নেই। মুহূর্তে যেন জাঙ্কুক শান্ত মনটা ব্যাকুল হয়ে পড়লো। কই গেল তার আদরিনী? জাঙ্কুক মাথা হাত দিয়ে পড়লো, ও তো কিছুই চেনে না এখানকার, বাড়িটাও তো চেনে না ভালো করে। কই গেল? আচ্ছা, বারান্দায় নয়তো কাছে দেখতে গিয়ে ঘুমিয়ে আছে। জাঙ্কুক প্রায় দৌড়ে গেল বারান্দায়। সেখানে থেকে না পেয়ে এবার যেন অস্থিরতা তৈরি হলো মন মস্তিষ্ক জুড়ে। দৌড়ে দরজা খুলে বাইরে চলে গেল। সে বের নিচে নামতে এক পাকায় চিল্লাতে বললো, তে তে, কই তুমি? নিচে নেমেও এভাবে চিৎকার করছে জাঙ্কুক। সারা নোংরা খুঁজে চলেছে তেকে, মাথায় পানি চলে এসেছে একদম। সামনে যে তার বাবা তার দিকে গ্রুপে তাকিয়ে আছে, সেদিকে কোনো খেয়ালও নেই। এদিকে ছেলে এমন বিহেভিয়ার দেখে ভীষণ অবাক হন মিস্টার আইন। পরক্ষণে নিজেকে বলেন, তার মানে চোখ গিলেছে। জাঙ্কুক নিজের বাবাকে খেয়াল করে দৌড়ে গেল বাবার কাছে। তারপর কাঁদো গলায় বলল, বাবা তুই কই? জাঙ্কুকের বাবা মিস্টার আইন এবার নড়ে চড়ে বসলেন। সে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বললেন, নেই। নেই, উত্তর বারমাসে পাঠিয়ে দিয়েছি। বাবাকে শীর্ষে জাঙ্কুক চোখ বরাবর করে বলল, কেন বাবা? মিস্টার আইন নিজে হাসিতে লুকিয়ে অপরপাশে মুখ খুলিয়ে বললেন, তোর তো একটু পছন্দ না, জেদের বাসা বিয়ে করে ফেলেছিস। কালকে রাতে সেটা উপলব্ধি করতে পেরেও পাঠিয়ে দিলাম। জাঙ্কুকে যেন মাথায় আগুন লেগে গেল। রাতটায় কন্ট্রোল করে যাতে দাঁত চেঞ্জ করলাম। মানেটা কি? আমাকে জিজ্ঞেস করেছিল একবারও? মিস্টার আইন ভাই চলতে বললেন, তোকে জিজ্ঞেস করার কি আছে? তুই তো রাজি? না, আমি রাজি না। কেন? যে তোর 14 বছরের বাচ্চা নেই। জাঙ্কুক উঠে দাঁড়ালো, পিছনে ফিরে বলল, হোক। এই সুযোগে একটু হেসে নিলেন মিস্টার আইন। ছেলের ধৈর্য পরীক্ষা করতে বলে উঠলেন, হোক মানে? তোর কোনো সমস্যা নেই? জাঙ্কুক হয়ে গেল। চাচ্ছি বলল, না নেই, একে এনে দাও। আরে শোনা গে, এই কি আর এখন সম্ভব বলতো? কেন সম্ভব হবে না? ও আমার বউ, আমি এক্ষুনি যাচ্ছি ওকে আনতে। মানে এভাবে তুই গ্রামে যাবি? যে অবাছালা পাঞ্জাবি, আওলা চুল, আমার এসবের প্রয়োজন নেই। তে হলে চলবে, যাচ্ছি আমি বলে সেখান থেকে কেটে নিল জাঙ্কুক। মিস্টার হেসে ছেলে কান্ড দেখতে ব্যস্ত। জাঙ্কুক তাদের কাছে যেতেই পেছন থেকে কেউ বলে উঠল, আপনি কোথায় যাচ্ছেন? পরিচিত সেই সমুদ্র কণ্ঠস্বর শুনে মুখে নিশ্চিন্তের হাওয়া বয়ে গেল জাঙ্কুকের। মুখে ফুটে উঠল প্রশান্তির হাসি। পেছনে ফিরতে থেকে সেই বিয়ে নামতে দেখতে পেল। দৌড়ে গেল তার কাছে, গালে হাত রেখে বলল, তুমি ঠিক আছো? এই কিছু না বলে হাসি তাকাচ্ছে। চিমিনো তার পাশে দাঁড়িয়ে আছে, মুখে লেগে আছে মুচকি হাসি। তিনি কিছু বলতে না দেখে জাঙ্কুক বলে উঠল, কি হয়েছে? কিছু বলছে না কেন? কোথায় চলে গিয়েছে? ওই আসলে জাঙ্কুক উত্তরে আসে তাকিয়ে আছে টের দিকে। হাসছে আমচান্ত করে চলেছে। জাঙ্কুক যেন এমন একটা ব্যবহার এতগুলো মানুষের সামনে করবে, এটা তার চিন্তা ভাবনার বাইরে ছিল। এমন অস্বস্তি হচ্ছে। বিমানের হাত একটু চেপে ধরতে চেয়ে জাঙ্কুক উদ্দেশ্য করে বলল, কি করছিস এসব ভাই? তুই ছোট একটা মেয়ে। এবার একটু স্বাভাবিক হলো জাঙ্কুক। পেছনে ফিরে বাবার দিকে তাকিয়ে মাথা চুলকাল। নিজের বাবা এমন ফোনকে বুঝতে পেরে মাথায় থাবা মেরে বলল, নিজের বাবা চালটা বুঝতে পারলি না জাঙ্কুক? ধ্যাত। সে জীবনের হাত ধরে মিস্টার আইনের সামনে গিয়ে দাঁড়ালো। মাথায় দিয়ে কাপড়টা আর একটু টেনে নিল। সুযোগকে উদ্দেশ্য করে আস্তে করে বলল, আসসালামু আলাইকুম। মিস্টার আইন করতে বলে হাসলেন। টেবিলে বসতে বলল, ওয়ালাইকুম আসসালাম। কে মা, বল কেমন আছিস? তুই হালকা এসে আগের মেয়ে বলল, জি ভালো আছি। বলতে চোখ গেল টেবিলে রাখা খাবারের দিকে। মুহূর্তে খিদেটা যেন মাথা ধরা দিয়ে উঠলো। এতক্ষণ নিজেকে দমিয়ে রাখলো, এখন আর রাখতে পারছে না। কত বেলা হয়ে গেছে। আমি থাকলে এতক্ষণে হয়তো রাতের জমানো পান্তা ভাতে হয়ে যেত। তাছাড়া আর কি, মাকে কাছে এত ভালো খাবার দিত, মানে তো মনে থাকতো না তার খাবারের কথা। এই ভাবনার মাঝে মিস্টার বলে উঠলেন, আরে দাঁড়িয়ে আছিস কেন? বসে পড়, খিদে পায়নি তোর?
তো এমন কথা শুনে খাবার থেকে চোখ ফিরিয়ে মিস্টার আলমের দিকে তাকালো। উনি নিজেও ততক্ষণে দাঁড়িয়ে রয়েছেন। তের হাত ধরে টেবিলে বসাতে জিমি উদ্দেশ্য করে বললেন, জিমি, তাড়াতাড়ি খাবার সার্ভ করে দাও ওকে, ও তো নিতে পারবে না। জিমিনও বাবার কথা মতো খাবার বেড়ে দিল। তে বেশ অবাক হয়ে বলল, আমি নিতে পারি তো। মিস্টার আলম পাশে বসে হেসে বললেন, জানি পারিস, তবুও করবি না। তে আবারও বিস্মিত হয়ে বলল, কেন? কারণ হলো তোর এত কাজ করার বয়স হয়নি, হালকা পাতলা কাজ করবি, ঘর গোছানো বিছানা গোছানো এইসব। তে একবার জিমিনের দিকে তাকালো। জিমিনও তার পাশে বসে মুচকি হেসে সম্মতি দিল। তে শুকনো ঢোক গিলে খাবার হাত দিতে যাবে, তখনই মিস্টার আলম হঠাৎ হাত ধরে ফেলল। তে অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর বলল, কি হলো? মিস্টার আলম খাবার প্লেটটা তুলে নিলেন। রুটির টুকরো নিয়ে কেটে এগিয়ে দিয়ে বললেন, আমাদের পরিবারের একমাত্র ছোট সদস্য তুই, আর একমাত্র বড় সদস্য আমি। তাই তোর খাওয়ানোর মধ্যে দিয়ে তোর এই বাড়িতে প্রথম অন্নগ্রহণের নিয়ম পালন করলাম। তুই খাবার মুখে নিতে নিতে বলল, কেমন নিয়ম? তোর শাশুড়ি ইচ্ছে ছিল নিজের বউকে আনার পর দিন প্রথম নিজ হাতে খাইয়ে দিবে, কিন্তু আফসোস বলে দিলে শেষ করলেন মিস্টার আলম। তেও ঠোঁট উল্টে বলল, আমার বাবা তো এইভাবে খাইয়ে দিত, এখন দেয় না। দিবি কিভাবে? মনে নিয়েছে। ও মা, তাহলে আমি কি করছি? বলে মিস্টার আলম হাসতে লাগলেন। জিমিনও খাবার খেতে খেতে হেসে বলল, আরে বাবা তো তোমার বাবা লাগে। তে অবুঝ মনে কিছুক্ষণ দুজনের দিকে তাকালো। তারপর মিস্টার আলমকে উদ্দেশ্য করে বলল, তার মানে তুমি কি আমার বাবা? হ্যাঁ একদম। তাহলে তুমি কি রোজ আমাকে এভাবে খাইয়ে দিবে? কি বলবে তাই হবে। বলে মিস্টার আলম তের মাথা হাত রাখলেন। তেও মুচকি এসে সাড়া দিল, নিজে হারানো বাবাকে পেয়ে গেল যেন। তখনই ডাঙ্গুক সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে নেমে তের পাশে দাঁড়ালো। মিস্টার আলম ছেলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, তুমি তের পাশে দাঁড়ালে কেন? বাবা, আমি ওই কোনো কিছু না, তুমি আজ থেকে ওর সাথে থাকবে না। মানে? চুপ বড় বড় করে ডাঙ্গুকে জোরে গলা কাশাতে কুচকে এলো মিস্টার আলমের। তারপর তের দিকে পানি এগিয়ে দিতে দিতে বলল, বিয়ে বেরোচ্ছে তো জোরে চিল্লাচ্ছ কেন? কেউ মিস্টার আলমের কথা কান মিলিয়ে বলল, একদম ঠিক বলেছো বাবা, সকাল থেকেই চিল্লাচ্ছে। বলে হো হো করে হাসতে লাগলো। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল ডাঙ্গুক। তের এই অসাধারণ হাসির জন্য সে এমন ছোটবার পাগলামি করতে পারবে কোনো দ্বিধা নেই। সবার সামনে হাসি পাত্র হওয়ার, সবার সাথে যাতে অন্তত তের এই হাসি মাখা মুখটা দেখতে পারবে ভেবে ডাঙ্গুকের ঠোঁটের কোণে আলতো হাসি ফুটে উঠল। মিস্টার আলম আবারও বলে উঠলেন, ও পাগল যে, এই জন্যই হাসি। বিনিময় দাঁত বের করে হাসলে তেল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ডাঙ্গুকের দিকে তাকিয়ে বলল, এবার আপনি বসে পড়ুন। এই শব্দ আসলে ডাঙ্গুক সেগুলো নেওয়ার ফলে কথাটি যেন আজ ওর উপরে পড়েছে। সেগুলো না করলে তো আর আদর মিত্র আর চেয়ারটা বসতে পারত না। পাশের চেয়ারে বসার চেয়ে ভেতরে বেতন নয় কি? তের কথায় ধ্যান ভাঙল ডাঙ্গুকের। আপনি কি বসবেন না? বসবো। চেয়ারটা বসে পড়ল। তেল মিস্টার আলমের পাশের চেয়ারটা বসে গল্পের মতো হয়ে পড়ল। জিমিনও খেতে খেতে কথায় তাল মিলাচ্ছে। আর ডাঙ্গুক সেটা তার আদরে নিতে মতো বুঝতে পারলেন। মিস্টার আলম ছেলে পাগলামি আর একটু বাড়াতে বললেন, ডাঙ্গুক তোকে যা বলছিলাম। ঘুট কাটলো ডাঙ্গুকের। খাবার মুখে দিতে দিতে বললাম, বলো বাবা। তুই একদিন আলাদা আলাদা রুমে থাকবি। কলেরা ডাঙ্গুকের মস্তিষ্কে ভালো মতো পৌঁছাতে চোখ বড় বড় হয়ে গেল। খাওয়া রেখে বাবা দিয়ে তাকে বলল, কি? কেন বাবা? মিস্টার আলম ছেলে দিয়ে বুকু ফেলে থাকিয়ে বললেন, তোমার বুঝতে হবে যে এখন ছোট, ও জীবনের সাথে থাকবে। মিস্টার আলমের কথা শুনে খুশিতে চেঁচিয়ে উঠতে দড়ি দিয়ে জিমিনের গলা জড়িয়ে ধরল। তোমার সাথে থাকবো আপু, মজা হবে। জিমিনা মুচকি হেসে বলল, অনেক মজা হবে। তুই জিমিনের সাথে বসে খুশ গল্পে ব্যস্ত হয়ে পড়ল যে তারা দুইজনে কি করবে। আর ডাঙ্গুক সেদিকে অসহায় চোখে তাকিয়ে রইল আর ভাবতে লাগলো, আমার বউ কি আমাকে জীবনেও বুঝবে না? মিস্টার আলম ডাঙ্গুক অসহায় চোখ দেখে চোখে হাসলেন। তারপর গম্ভীর গলায় বললেন, ওর এখনো বয়স হয়নি, গতকাল নিয়ম পালন করে স্বার্থে তোমার সাথে থাকতে দেওয়া হয়েছিল, এখন তো আর নয়। ডাঙ্গুক বাবার কথা
শুনে রেগে গেলাম, বিড়বিড় করে বলল, গতকাল নিয়ম পালনটা না করলে পারতে, আমাকে তো ফাঁসালে। মিস্টার এম কিছু তাহলে আন্দাজ করতে পারলেন। ছেলে কাছে গিয়ে বললেন, কিছু বললেনি? জাঙ্কুক খাবার খেতে খেতে গম্ভীর গলায় বলে উঠল, না, কি বলবো আমি, যা ইচ্ছে করো, নিজের থেকে বিয়ে দাও, নিজের নিয়ম পালন করো, আবার নিজে আলাদা করো, আমার কি? আমার তো কোনো কিছুই নেই। কথাগুলো জোরে জোরে বলে চেয়ার উঠে পড়লো জাঙ্কুক। পা বাড়ালো রুমের দিকে, একবার এই মাথা আরেকবার ও মাথা পায়চারি করছে জাঙ্কুক। হাতের নখটা ঠোঁট গলিয়ে মুখে চলে গেছে, নিঃসন্দেহে নখ কামড়ানো বাড়ি স্বভাব রয়েছে তার। মনে মনে ভাবছে, যে সকালে না দেখে কি অবস্থা হয়েছিল, মনে হচ্ছিল প্রাণটা বের হয়ে যাচ্ছে, আর এখন কিনা চালাক না দেখে থাকতে হবে। জাঙ্কুক খাবার বিড়বিড় করে আপন মনে বলল, ধুর ধুর, এক রাত মানে 12 ঘন্টা, অর্থাৎ 720 মিনিট, 1:43,200 সেকেন্ড কেমন থাকবো আমি? অসম্ভব আমার পক্ষে। ভাবতে কান্না পাচ্ছে তার। বাবা যে কোন জনের শত্রুতা মেটাচ্ছে তার সাথে, সেটা শুধুমাত্র বাবা আর আল্লাহই জানে। জাঙ্কুকের ভাবনার মাঝে রুমের ভেতর প্রবেশ করলো কেউ। জাঙ্কুক সেদিকে তাকাতেই হাত পা কাঁপতে শুরু করলো। বুকের ভেতর থাকা হাত বুকটা ক্রমাগত লাফাতে লাগলো। ধমকিলে বলল, সেই পরপর পা ফেলে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ালো। তার এখন মোটেও ভয় লাগে না জাঙ্কুককে। জাঙ্কুক তো আর তাকে কখনো মারেনি বা বকেনি, এমনকি স্পর্শ করেনি তাকে। করেছিল একবার গতকাল রাতে, যখন সে কেঁদেছিল, বুকে জড়িয়ে কান্না থামাতে চাইছিল। সে নিজে ভুল বুঝেছিল জাঙ্কুককে। জাঙ্কুক তার খারাপ চায় না, ভীষণ ভালো সে। গতকাল রাত থেকে এই অবধি সবসময় থেকে ভালোই রাখতে চেয়েছে, কান্না সহ্য করেনি। কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে সে বলল, আপনি তখন লেগে চলে আসলেন কেন? চোখের মধ্যে কোনো কথা বের হচ্ছে না, মনে হচ্ছে ঠোঁটের মধ্যে কেউ ঠিক লাগিয়ে দিয়েছে। কিন্তু তাকে আর ভয় পায় না, তার ইচ্ছেটা কি পূরণ হলো? সে তার সাথে হেসে কথা বলছে, তোর সাথে কথা বলতো তার হার্টবিট বেড়ে যায় আতঙ্কায়। যদি হেসে দেয়, হয়তো যদি কেঁদে দেয়, কিন্তু কোনোটাই পড়লো না সে। বরং বুকেসকে বলল, কি হলো বলুন না। তারপর চোখ বুকে হেসে বলল, এমনি। সে হাত ভাঁজ করে ঠোঁট উল্টে পেছনে ফিরে গেল, অজ্ঞানে গলায় বলল, আপনার সাথে কথা নাই। জাঙ্কুক বেশ অবাক হলো, সে সামনে দাঁড়িয়ে বলল, কেন? কারণ আপনি অনেক বাজে। আমি কি করলাম আদরিনী? আপনি মুখ খাচ্ছিলেন। যাক, কি পচা লোক ছিল জাঙ্কুক। সামনে তার মুখ কামড়াতে হলো। এমন একটা পরিস্থিতিতে পড়তে হলো জাঙ্কুক জোরপূর্বক হেসে কানে হাত দিয়ে তাদের মাথায় দিয়ে বলল, আচ্ছা সরি, আর হবে না। হেসে বেরিয়েতে জাঙ্কুকে এমন করে কথা বলাটা ভালো লেগেছে তার। সবাই যাতে কেমন গম্ভীর আর রাগ দিয়ে কথা বলে, অথচ তার সামনে এভাবে কথা বলে জাঙ্কুক, তার মানে সে নিশ্চয়ই আলাদা। মুহূর্তে আরেকটা কথা চিন্তা করে মনটা খারাপ করে যায় তার। জাঙ্কুককে উদ্দেশ্য করে মাথা নিচু করে বলল, রেগে গেছিলেন কেন বললেন না তো? আরেকটা কথা বলার ছিল আপনাকে। সে একটু নিচু হলো, কারণ সে একটু কম লম্বা হওয়ায় তার বুক অব্দি আর মাথা নিচু করায় সে মুখের ভঙ্গিমাটা বোঝা যাচ্ছে না। সেটা বুঝতে জাঙ্কুক বলল, বলো শুনছি, আপনি আমার জন্য রেগে গিয়েছিলেন তাই না? ভীষণ অবাক হয়ে জাঙ্কুক বিষয় নিয়ে তাকে রইল টেক দিয়ে। তারপর বলল, না তো, কি বললো? সে মাথাটা আরেকটু নিচু করে ফেলল, তার মনে চোখ ঝাড় লুকিয়ে বলল, কেউ বলেনি, জানি আমি। আপনি যখন বলেছিলেন টেবিলে যে আমাকে আপনি বিয়ে করতে চাননি, জোর করেছিলেন বাবা। তো আসলে জাঙ্কুকের কথাটা শেষ করতে দিল না সে। বিছানায় বসে পড়ল, মাথা নিচু রেখেই বলল, না করাটাই স্বাভাবিক। আমার মা নিজে আমাকে পছন্দ করে না জানেন। কেউই আমার না, আমাকে অপয়া ডাকে। সেই কথা শুনে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল জাঙ্কুক। সাথে সাথে কান গরম হয়ে গেল তার, চোখ জোড়া লাল হয়ে গেছে। তার আদরিনীকে কেউ এসব বলল, এটা মোটেও পছন্দ না তার। নাটকের ব্যক্তির সামনে বসে পড়ল সে। আবার বলতে লাগলো, আপনি তাই ভাবেন কিনা জানি না, কারণ আপনি খুব ভালো করে কথা বলেন আমার সাথে। এমন করে আগে কেউ কথা বলতো না। এখানে আসার পর বাবা আর আপুকে পেয়ে আমার অনেক ভালো লেগেছে জানেন। কতদিন পর আজ আমি সকালে পেট ভরে ভালো কিছু খেলাম। 1 বছর হলো বাবা নেই আমার কাছে।
আগে রোজ রাতে কাজ থেকে ফিরে খাইয়ে দিত। কথাগুলো বলতে বলতে পুকুরে কেঁদে উঠলো তে। বাবার কথা বলতে গেলে এমন কান্না এসে যায় তার, কিছুতেই আটকাতে পারে না নিজেকে। তেল এমন কান্না দেখে ঝাঁকুর শ্বাস বন্ধ হওয়ার উপক্রম, এই মেয়েটা ওকে মেরেই ফেলবে। তেল হাত ধরে ফেললো ঝাঁকুর, কিন্তু হাতে তেল চোখ মুছতে মুছতে বলে উঠলো, কান্না করছে কেন? চুপ চুপ, একদম চুপ। তেল ঝাঁকুরের দিকে ছলছল চোখে তাকালো, আটকে যাওয়া গলায় বলল, আমি পারি না আটকাতে, বাবার কথা ভীষণ মনে পড়ে। ঝাঁকুরকে চোখটা মুছে দিয়ে মাথায় থাকা ঘুমটাটাও ঠিক করে দিল। গালে হাত রেখে বলল, বাবা আছে তো? যাইনি, চলো নিয়ে যাই। যে নাকতেরা বলল, কই যাবো আমি? আপনি হয়তো আমাকে নিজে থেকে বিয়ে করেননি। ঝাঁকুর মুচকি হাসলো তের কথায়, তারপর বলল, কে বললো পাগলি যে আমি ইচ্ছেতে বিয়ে করিনি? আপনি তো তখন বললেন। এমনি রাগ করে বলেছিলাম, আর বলবো না, সরি। মুচকি হাসলো ঝাঁকুর, কিন্তু তের মুখে কোনো হাসি পেল না। বুঝলো যে তিনি জয়জনকে কষ্ট দিয়ে ফেলেছে, তাই আর কিছু না ভেবে দাঁড়িয়ে পড়লো। তের হাত ধরে দিতে দিতে বলল, চলো তোমাকে বাবার কাছে নিয়ে যাই। তের আত্মা ছেড়ে পেছনে ফেললো ঝাঁকুর। তের হাত ধরে চোখ থেকে বন্ধ করে আছে। ঝাঁকুর তের হাত ধরে দেখতে দেখতে বলল, কি হয়েছে তে? বেশি লাগলো? সরি সরি, আমি দেখিনি। বলতে বলতে তের হাতটা দেখতে লাগলো ঝাঁকুর। ওর হাতে মেয়েদের মধ্যে একটা কাটা দাগ রয়েছে, যেটা মেয়েদের আড়ালে ঢাকা পড়ে আছে। ঝাঁকুর চোখ বড় বড় করে তাকিয়ে থেকে বলল, এটা কিভাবে হলো তে? তে ঠোঁট ছেড়ে বলল, আসলে বলো কে করেছে এটা? নিঃসন্দেহে ব্যাপক হয়ে গেছে ঝাঁকুর। মেয়েটি উঠে গেলে সাদা হাতে স্পষ্ট হয়ে যাবে দাগটা। গতকাল রাতে অন্ধকারে জিনিসটা চোখে পড়েনি, পড়লে হয়তো ওষুধ লাগিয়ে দিত। থেকে বিছানায় বসিয়ে ফার্স্ট বক্স নিয়ে বসে পড়লো। হাতে ব্যান্ডেজ করতে করতে বলল, কি করেছে এমন? বলো কে? কেউ না অন্যদিকে তাকিয়ে তেল হাতে ওষুধের ছোঁয়া লাগতে যেন জ্বলে উঠলো। কে মুখ করে উঠলো। ঝাঁকুর খাটো খাটো গলায় বলল, দেখা করছি। কেউ ঝাঁকুর দিকে সবসময় চোখে তাকিয়ে বলল, অনেক। ইস, কোন ডক্টর হচ্ছে করলে এমন? এমন বললেন না প্লিজ, আমি ব্যথা পেয়েছি। ঝাঁকুর হাতে ব্যান্ডেজ করতে করতে বলল, কখনোই না, কেউ এই ব্যথাটা দিয়েছে তোমার? কিভাবে পেলে বলো তো? যে কিছু না বলে ঠোঁট উল্টে মাথা নিচু করে বলল, কিভাবে বলবে যে তার মা তাকে এমন করে ব্যথা দিয়েছে? ইচ্ছে করে হাতে চুরি খোঁজ দিয়েছে। ঝাঁকুর তের হাতে ঠোঁট ছুঁয়ে বলল, বলে দাও তে, আমি না তোমার বন্ধু, অন্য থেকে কেউ লুকায়? যে ঝাঁকুর দিয়ে তাকে না মতো মাথা নাড়ালো, তাহলে বলে দাও মা। ঝাঁকুরের রাগটা এবার সবটা আকাশ ছিল যেন। মহিলাকে ওর আগের দিন থেকে অসহ্য লাগে। বিয়ের সময় নিজের মেয়ে লিসাকে ঝাঁকুরের থেকে সরাতে চাইছিলেন না, জোর করে কথা বলাচ্ছিলেন, আর এখন ওর থেকে কষ্ট দিয়েছে। বাবাকে খবরটা দিলেন, বিচার করতেই হবে। ঝাঁকুরের ভাবনা বাজিতে বলে উঠল, আচ্ছা আপনি কি পাখিকে নাম শিখিয়েছেন? ভাবনা থেকে ভাগ করে ফেলল ঝাঁকুর। তেটিয়ে তাকে বলল, এখনো তো শেখানো হয়নি, কখন শেখাবেন? চলো এক্ষুনি যাই। বলে বারান্দায় চলে এলো ঝাঁকুর। পাশাপাশি কেউ এলো আর বলতে লাগলো, আমার একটা পাখি ছিল জানেন? সুখের মতো। ঝাঁকুরের হাত ধরে দোলনায় বসতে বলল, আচ্ছা নাম কি ছিল? ওর নাম চাঁদ দিয়েছিলাম জানেন? তোমার নামের সাথে মিলিয়ে বলছি, ভালো আইডিয়া তো। মুশকিল এসে কে সুখের কাছে নাচতে নাচতে বলল, হ্যাঁ, রোজ স্কুল থেকে পেলে ওকে খাওয়াতাম, কথা বলতাম, বাবা এনে দিয়েছিল তো। ভালোবাসা ছিল বাবার। তাই তো, কিন্তু এখন কোথায়? নেই, মাথা দিয়ে গিয়েছিল। ইস, তবু রোজ আসতো আমার কাছে, কিন্তু 3-4 দিন পর আর আসে না, হয়তো কেউ ধরে ফেলেছে। আচ্ছা থাক, চোখ আছে না, আর লাগবে না, আর কেন জীবনে। ঝাঁকুরের কথায় খুশি হয়ে গেল তো, হেসে বলল, সত্যিই এনে দেবেন? ঝাঁকুর সম্মতি জানিয়ে মাথা নাড়ালো। তুই খুশি হয়ে বলল, আপনি আসলেই খুব ভালো। আজ দেখতে দেখতে কেটে গেলাম 2টা দিন। জয়া ঝাঁকুরের বিয়ের 5-7 দিন। বিয়ের পরের দিন সেই রাতে ঝাঁকুর এর সাথে রাত থাকতে পারলেও ইদানিং সেটা আর হচ্ছে না। যে জীবনের সাথে ঘুমায়, সারাদিন গল্প করে, তবে যে সাথে তার বন্ধুত্বটা একটু গভীর হয়েছে ঝাঁকুরের। ঝাঁকুরের ঘর গুছিয়ে দেওয়ার সময় অনেক গল্প করে,
তারপর ফাঁসি হিসাবে জাঙ্কুক আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতে হতে হঠাৎ করে রুমে ঢুকে পড়লো। আর ঢুকতে ঢুকতে বলল, ধুর ধুর, আমি কিভাবে থাকবো? কণ্ঠটা চিনে মনে হাসলো জাঙ্কুক। চুল আস্তে আস্তে আয়নার পেছনে তাকে আস্তে উদ্দেশ্য করে বলল, কি হলো, এত রাগ কেন? ঠোঁট উল্টে সেখানে বসে রইল। জাঙ্কুক আয়না দিয়ে ছেড়ে দেখে ফেলল। কিসের জন্য এমন রাগ হলো তার আদরে নিয়ে? এমন মন খারাপ করলে যে তাকে আরো বেশি কিউট লাগে। জাঙ্কুক আটকাতে পারে না নিজেকে। এই মেয়েটা কি আমার মস্তিষ্ককে একটু শান্তি থাকতে দিবে না? মুখে বোঝে না যে এমন ঠোঁট উল্টে থাকলে মুখে একটু বেশি বাচ্চা বাচ্চা লাগে। মনে হয় টুক করে চুমু খেয়ে ফেলে মনে মনে। কতগুলো ভেবে নিঃশব্দে এসে মাথা চুলকায় জাঙ্কুক। তারপর পিছনে ফিরে দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বলবে তো? এভাবে কি মন খারাপ করে বসে থাকে? আপনি তো কলেজে যাচ্ছেন তাই না? জাঙ্কুক মাথা নাড়ল। তারপর বলল, হ্যাঁ যাচ্ছি, নোটসগুলো নিতে হবে। আবার ঠোঁট উল্টে ফেলল। জোরে শ্বাস ফেলে বলল, বাবা সকালে অফিস চলে গিয়েছে। হ্যাঁ, আমাকে যেতে হবে ভার্সিটি মিস করে। এবার অসহায় চোখে তাকালো জাঙ্কুকের দিকে। ভীষণ অবাক হলো জাঙ্কুক। কিন্তু আরেকটু এগিয়ে এসে বলল, কি হয়েছে আদরিনী? মন খারাপটা মনে হয় বেশি। এবার মন খারাপ করে নিজের দিকে তাকিয়ে বলল, জীবন পরিস্থিতি যাচ্ছে। ও হ্যাঁ, তো আমাকে বাসায় একা থাকতে হবে, কোনো আমাদের নাই। ধুর, শুকনো বুঝতে বললো যে জাঙ্কুক বিষয়টা বুঝতে পারে। কেন মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা আর একটু থাকো, বাবা আসলে পরের কথা বলে দেখি। আর তেমনকে যেতে না করে দেবনি। তেমন ফুলে মন খারাপ করে বলল, আমার জন্য জীবন ক্লাস মিস হবে। তেল গাল ফোলানো দেখি হালকা আসবে জাঙ্কুক। মুশকিল মনে হচ্ছে তাকে প্রশ্রয় দিয়ে গাল টেনে দিল আর বলল, না কিছু হবে না বউ, আমি পরীক্ষার আগে ওকে হেল্প করে দেব। হয়েছে তো, এবার একটু হেসে পেলো তো? তেল জাঙ্কুকের দিকে তাকে হেসে পড়ল। জাঙ্কুকে হেসে সায় বাড়ালো। তবে বলল, আচ্ছা তোমার কি পড়াশোনার ইচ্ছে নেই? কিছুক্ষণ আমার ঘরে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। বাদ করে চুলের মাথা পরিষ্কার কাপা গলায় বলল, আছে। জাঙ্কুক মুচকি হেসে বলল, তাহলে বাবার সাথে কথা বলে চলো স্কুলে ভর্তি করিয়ে দিই। জাঙ্কুকের দিকে তখনও তাকিয়ে জাঙ্কুক আবার ব্যস্ত হয়ে বলল, আগে এটা বলো যে তুমি কোন ক্লাস অব্দি পড়েছিলে? চোখে পানি লুকাতে মাথা নিজেকে আস্তে করে বলল, 7 পর্যন্ত। জাঙ্কুক থেকে মাথা নিচু করে থাকতে দেখে ভাবল, হয়তো মাত্র ক্লাস 7 পর্যন্ত পড়েছে, তাই বলতে লজ্জা পাচ্ছে। বিদায় পড়েছে হয়তো মনে মনে। কতগুলো মনে মনে চিন্তা করে জাঙ্কুক এসে বলল, বাবা অনেক। কেউ শুধু মাথা নাড়ল। তা দেখে জাঙ্কুক উঠে দাঁড়াতে বলল, তাহলে আমি কালই তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেবো ক্লাস 8-এ। জাঙ্কুক আয়নার সামনে যাওয়ার জন্য পেছনে ফিরবে এমন সময় আচমকায় থাকতে দৌড়তে অবাকে শেষে জাঙ্কুক হার্টবিটটা ক্রমাগত লাফিয়ে পড়েছে। তার আদরিনী তাকে নিশ্চয়ই স্পর্শ করেছে, জড়িয়ে ধরেছে। কয়টা এখনো মগজে আটকে আছে তার। এদিকে জাঙ্কুকের পেটে মুখ গুজে কাঁদতে কেউ বলে উঠল, আপনি খুব ভালো, আমি ভাবতেই পারিনি যে কখনো পড়াশোনা করার সুযোগ পাবো। এদিকে জাঙ্কুক হাত পা রীতিমতো কাঁপতে শুরু করেছে। আমার নরম শরীরটাকে আরেকটু আঁকড়ে ধরতে ইচ্ছে হলো, করে ফেলল। ঘুমটার উপর দিয়ে পিঠে আঁকড়ে ধরে বলল, পিঠিতে কাঁদছো তুমি? কাঁদো বলে আবার বলল, আমার অনেক আনন্দ হচ্ছে। আমার বাবা বলতো অতিরিক্ত পিরিয়ড নাকি আনন্দ আছে, আজকে সেটাই হচ্ছে, বলুন না। জাঙ্কুক মুচকি হাসলো। কেন যেন এই প্রথম মন থেকে কান্নাটা থামাতে ইচ্ছে করছে না। কান্না থামলেই তো ছেড়ে দেবে, তবুও তার আদরিনী চোখের পানিতে তার বুকটাকে খবরবিক্ষত করে দিচ্ছে। এটা কাঁদতে হয় পাগলি, তোমাকে কি আমি পড়াশোনা না করলে রাখবো? এবার জাঙ্কুকের পেটে ঠুকরি থেকে মাথা উঁচু করে তাকালো। লাল হয়ে যাওয়া নাক ঠোঁট দেখে জাঙ্কুক চোখ বন্ধ করে ফেলল। এই মেয়ে কিনা তাকে মারতে প্রস্তুত। ছল চোখে জাঙ্কুকের দিয়ে তাকিয়ে বলল, আপনি ভীষণ ভালো। জাঙ্কুক চোখ বন্ধ করেই বলল, মোটেও কাঁদবে না, ঠোঁটে মেশিন দিচ্ছি। জাঙ্কুকের কথা শুনে একটু শান্ত হলো না, বরং আর একটু বেশি বেড়ে গেল কান্নার পরিমাণ। তা দেখে জাঙ্কুক চোখ খুলল। থেকে নিজেকে ছাড়িয়ে পাশে বসে পড়ল। চোখ মুছে বলল,
সব কিছুতে এত কাঁদবে না, নিজেকে সামলাতে শেখো। এত কাঁদলে তো চোখের নিচে কালি পড়ে যাবে, পরে একদম বদলে লাগবে বলে হাসতে লাগলো। সে কান্না থামেনি, জাঙ্কুর দিকে হাত চোখে তাকালো, তারপর বললো, আপনি খুব বাজে। এই মাত্র না বললে আমি ভালো? হ্যাঁ তখন ছিলাম, কিন্তু এখন না। বলে মুখ ভেঙে কাটলো দিয়ে হো হো করে হাসতে লাগলো জাঙ্কুর। সে বাচ্চাগুলো বরাবরই পছন্দ তার। জাঙ্কুর হেসে পাশে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। আজকে ঠোঁট লাগালে বাড়ানো যায়, সুখের সাথে কথা বলতে রাত পাবে 10-10 মিনিট। ট্রেনের সাথে ঘুমতে চলে গিয়েছে অনেক আগে। জাঙ্কুর সাথে অবশ্য অনেক কথা হয়েছে, সারাদিন ছিল না তাই। জাঙ্কুর সারাদিনের কাহিনী শেয়ার করেছে এর সাথে। এই মুহূর্তে বাবার রুমের সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কুর। বাবার সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে হবে, তার জন্য করতে মিস্টার আলম বলে উঠলেন, জাঙ্কুর কতবার বলেছি যে রুমে ঢুকতে অনুমতি নিতে হবে না, এটা কি অফিস নাকি?